হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমরা যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছি তারা অ্যাকচুয়ালি খুব আপসেট, কারণ গতকালকে রিয়াল মাদ্রিদ মায়োরকার এগেইনস্টে ড্র করে আসছে। সো এরকম একটা টিম নিয়ে আপনি যখন এরকম একটা ম্যাচে ড্র করবেন, তো ব্যাপারটা সত্যি একটা আপসেটিং ব্যাপার স্যাপার হবে। আর ম্যানচেস্টার সিটি চেলসির হোম ভেন্যুতে গিয়ে 2-0 গোলে জিতে এসেছে। সো ম্যানচেস্টার সিটি ভার্সেস চেলসি এন্ড রিয়াল ভার্সেস মায়োরকা, এই দুই ম্যাচ নিয়ে আজকে কথা বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো চলুন শুরু করা যাক। অনেস্টলি স্পিকিং, রিয়াল মাদ্রিদ গতকালকে ভালো খেলে না। এখন আপনি যখন টিমটা ভালো খেলবে তখন যেরকম অ্যাপ্রিসিয়েশন আসবে, আপনি যখন খারাপ খেলবেন তখন ক্রিটিসিজম আসবে, এটা স্বাভাবিক ব্যাপার সেবার। মায়োরকা কিন্তু ইভেন ম্যাচটা জিততেও পারতো, যদি আপনারা ম্যাচটা দেখে থাকেন। লাস্টের দিকে কিন্তু মায়োরকা অনেক ভালো ভালো কতগুলা অ্যাটাক করছে, মানে রিয়ালের ডিফেন্সের অ্যাকচুয়ালি এটা দোষ ছিল, কারণ অনেক ছাড়া ছাড়া ছিল। সো সর্বপ্রথম যদি আমি ম্যাচের স্ট্যাটস গুলো নিয়ে কথা বলি, একটু স্ট্যাটসটা দেখে আসি। রিয়ালের 66% বল পজিশন ছিল, মায়োরকার ছিল জাস্ট 33%। বাট এটা থেকেও বড় কথা, মায়োরকার এগেইনস্টে রিয়াল মাদ্রিদের জাস্ট গোল এক্সজি ছিল জাস্ট 6.60%। ইভেন মায়োরকার এক্সজি রিয়ালের থেকে অনেক বেশি, 0.96%, মানে অলমোস্ট ওয়ান। সো এই জিনিসটা একটা রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার স্যাপার, কারণ রিয়াল মাদ্রিদ, আপনার টিমে কে কে আছে অ্যাটাকিং এর মধ্যে? আপনার টিমে ভিনিসিয়াস আছে, আপনার টিমে ভালভার্দে আছে, আপনার টিমে বেলিংহাম আছে, এমবাপ্পে আছে, রদ্রিগো আছে। So, এরকম একটা অ্যাটাকিং লাইন আপ নিয়ে আপনার যখন গোল এক্সজি এত কম, আপনি জাস্ট শট অন টার্গেট আপনার ছিল হলো 13টা, মায়োরকা থেকে একটা বেশি। আপনার শট অন টার্গেট, সরি, টোটাল শট ছিল 13টা, শট অন টার্গেট 5টা, মার্কার সমান সমান, বিগ চান্স একটাও নাই। সো এটা রিয়েলি একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার স্যাপার যে এই জিনিসটা হয়েছে। সো মুভিং অন টু দ্য ম্যাচ, যদি আমি ম্যাচের মধ্যে নিয়ে কথা বলি কিছু, তাহলে ম্যাচের মধ্যে রিয়াল অ্যাটাকিং থার্ডে গিয়ে না অনেক বেশি পাস করছে অযথা, যেটা রিয়াল মাদ্রিদ, টিপিক্যাল রিয়াল মাদ্রিদ অ্যাটাকের সাথে যায় না। মানে আমরা রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং বলতে কিরকম দেখি, যে আপনি লেফট সাইড দিয়ে অ্যাটাক করতেছেন, আপনার লেফট সাইড ব্লক, আপনি ইনস্ট্যান্টলি সুইচ করে রাইট সাইডে চলে আসছেন। বাট গতকালকে কি এরকম ছিল, ছোট ছোট পাসে রিয়াল মাদ্রিদ খেলা বিল্ড আপ করতেছিল বার্সেলোনার মতো। এটা যেটা রিয়াল মাদ্রিদ খেলার না। সো আপনি যখন ছোট ছোট পাসে খেলা বিল্ড আপ করেন, অপোনেন্ট মায়োরকা আপনার জায়গাগুলো ব্লক করে ফেলে, এবং তার পাসিং যে আপনার যে পাসিং জায়গা ফিল্ড গুলো, ওগুলো টোটালি ব্লক করে ফেলছিল। সো এই জিনিসটা রিয়াল মাদ্রিদের চেঞ্জ করতে হবে, কারণ রিয়াল মাদ্রিদের খেলা এরকম না। আর যেটা আমি আগেই বলছিলাম, রিয়ালের ডিফেন্স বারবার ওপেন হয়ে যাচ্ছিল। আপনার মায়োরকার যে গোলটা আসছে, মুরগি, স্পেলিংটা এটা কি বলে আমি ঠিক, আমার ঠিক জানি না। সে যে গোলটা করছে ওটাও কিন্তু ওপেনের সেট পিস থেকে আসছে। মায়োরকার প্লাস স্ট্রেংথের প্লাস পয়েন্ট নিলে এটাই যে মায়োরকার হাইট, মুরগির যে হাইট ছিল, সে কিন্তু 2-3টা যদি চান্স পাইতো আরো ম্যাচটা বের করে সে নিয়ে যেতে পারতো এটা। সো এই জিনিসটা রিয়ালের কনসার্ন, কারণ রিয়ালের ডিফেন্স ওপেন হচ্ছিল বারবার। এটা কার্লো অ্যানচেলত্তিও বলেছে যে ডিফেন্স আরো বেটার হইতে হবে তার। সো এই জিনিসটা একটা জিনিস কনসার্নের যা ব্যাপার স্যাপার আছে। সো এগেন আরেকটা জিনিস যদি আমি বলি, যেটা হলো গিয়ে টনি ক্রুস এর নিয়েও কথা বলতেই হবে, কারণ হি ওয়াজ দ্য মিসিং পার্ট অফ রিয়াল মাদ্রিদ। এখন এই জিনিসটা নিয়ে পড়ে থাকলে চলবে না, আমাদের এই জিনিসটা নিয়ে অ্যাডাপ্ট করে যেতে হবে সামনে, কারণ গতকালকের ম্যাচ প্লাস আপনার রিয়াল ভার্সেস আটালান্টার যে ম্যাচটা ছিল, ওটার ফার্স্ট হাফ দুটাই কিন্তু একটা ডিট্টো কপি ছিল। কারণ ওই দিনের ম্যাচটার মধ্যে রিয়ালের একটা অ্যাডভান্টেজ পাইছে যে সেকেন্ড হাফে রিয়াল ইন্টেন্সিটি চেঞ্জ করে ফেলতে পারছে, আর আটালান্টা আর এটা ধরে রাখতে পারে নাই, এটার জন্য আটালান্টা ম্যাচটা হেরে গেছে। বাট গতকালকে মায়োরকা প্লেড রিয়েলি গুড গাইস, ট্রাস্ট মি। তারা রিয়ালের তেমন একটা বেশি চান্সই ক্রিয়েট করতে দেয় নাই। সো এই জিনিসটা এখন তো অ্যাডাপ্ট করতে হবে, যে ক্রুজকে ছাড়া যত তাড়াতাড়ি সম্ভব কি করে রিয়ালের ম্যাচ গুলা নিয়ে যেতে পারে, কারণ ক্রুজ সবসময় থাকবে না, আপনার প্লেয়ার তো অবভিয়াসলি থাকবে। রোনালদো ছিল না, রিয়াল অ্যাডাপ্ট করে নিচ্ছে, এখন ক্রুজও নাই, এটা রিয়ালকে অ্যাডাপ্ট করতেই হবে। আর পরিশেষে কার্লো আনচেলত্তি যে পোস্ট ম্যাচ কনফারেন্স ছিল, ওটার মধ্যে কার্লো আনচেলত্তি বলছে যে উই হ্যাড ডু মাচ বেটার। এটা অবভিয়াসলি, কারণ কালকে রিয়াল যে খেলাটা খেলছে, রিয়াল তাদের পটেনশিয়াল অনুযায়ী মনে হয় 50-60% দিতে পারে নাই। এন্ড কোন প্লেয়ারও, সেও হ্যাপি না, প্লাস প্লেয়ারও হ্যাপি না, আমরাও হ্যাপি না, কারণ এই জিনিসটা নিয়ে আরো কি বলবো, আমি আপসেট, রিয়েলি আপসেট। সো এই ছিল ওভারঅল রিয়াল মাদ্রিদ ভার্সেস মায়োরকার ম্যাচটা নিয়ে। নাও টকিং টু দ্য নেক্সট ম্যাচ, ম্যানচেস্টার সিটি ভার্সেস চেলসি। সিটি কিন্তু চেলসি থেকে কম চান্স পাইছে। আমি স্টেটস নিয়ে যদি কিছু একটা কথাবার্তা বলি, টোটাল তাদের সিটির গোল এক্সজি ছিল 0.77, আর চেলসি ছিল 1। সিটি টোটাল শট অন টার্গেট ছিল হলো গিয়ে 5টা, চেলসির 3টা, বা টোটাল শট অলমোস্ট সমান সমানই ছিল। এখন বাট মেইন যে বিগ চান্স গুলো, এটা কিন্তু সিটি বেশ কম পাইছে, বাট তারপর তারা ইউটিলাইজ করছে এগুলো। এই জিনিসটা কিন্তু একটা দেখার বিষয়, যে কম চান্স পাই করে ইউটিলাইজ করতে হয়। প্লাস তার উপর কালকে সিটির যদি অফ দ্য বলের যে প্রেসিং গুলো ছিল, প্রেস প্লাস তাদের যে কি বলবো, যে অফ দ্য বলের মুভমেন্ট গুলো ছিল, এগুলো কিন্তু একটা দেখার মতো ছিল। আপনারা যদি ম্যাচটা দেখে থাকেন তাহলে বলতে পারবেন যে কি চেলসির কাছে যখন পায়ে বল ছিল, তারা কিন্তু তাদের সামনে পিছনে, মানে চেলসি যে পাস গুলো করবে জায়গাগুলো টোটালি ব্লক করে দিছে। তো এই একটা জিনিস গার্দিওলার একটা টেকনিক্যাল একটা
যে বলবো কি বলবো যে প্রেজেন্স ওটার একটা পারফেক্ট একটা এক্সাম্পল। প্লাস আমি যদি এখানে তিনজন প্লেয়ার নিয়ে কথা বলি, সেভিনো, কোভাসিচ এন্ড হালান্ড। সর্বপ্রথম আমি সেভিনিওকে নিয়ে কথা বলবো। তার প্রিমিয়ার লিগের ডেবু ম্যাচ ছিল কালকে গাইস, বাট তার উপর সে যে খেলাটা খেলছে, সে ফার্স্ট হাফেই শুধু খেলছে, আনফরচুনেটলি সে ইনজুরি হয়ে গেছিল, ওই জন্য সেকেন্ড হাফে তাকে সাব করে দিয়েছে। ফার্স্ট হাফে সে পুরো চেলসি ডিফেন্সকে পুরো নাড়ায় ছাড়ছে, গোল পায় নাই, বাট খেলাটা যে দিয়েছে গাইস এক কথা আনবিলিভেবল। প্রথম ম্যাচের অনুপাত অনেক ভালো। কোভাসিচের নিয়ে যদি আমি কথা বলি, তার গাইস এই ম্যাচটা মোস্ট প্রবাবলি সিটির লাস্ট 2 সিজনের মধ্যে যখন খেললো যে তার বেস্ট ম্যাচ ছিল। আমি যদি কোভাসিচের স্ট্যাটস গুলা নিয়ে একটু দেখি, বান্দায় কালকে 90 মিনিট খেলছে, 90 মিনিট খেলার মধ্যে তার 66 পাসের মধ্যে একুরেট পাস ছিল 63, which is 95% একুরেট পাস। আনবিলিভেবল। অ্যাটাকিং এর একটা গোল প্লাস ডিফেন্সিভের মধ্যে কিন্তু শুধু 13টার মধ্যে 6টা ডুয়েল জিতছে। সো কালকে সে অ্যাটাকিং ডিফেন্সিভলি দুই সাইডেই পারফেক্ট ছিল। সো আশা করি সামনের দিকেও সে এরকম কন্টিনিউয়াসলি পারফরমেন্স করে দিতে পারবে। আর হালান্ড গাইস, সে বান্দা 2-3টা তারে চান্স দাও, সে গোল করে আইনা দিয়ে দিবে। আপনার তার টেনশনে নেই, মানে একটা প্লেয়ার, একটা চিজ একটা। এখন এদিক দিয়ে যদি চেলসি নিয়ে আমি কিছু একটা কথাবার্তা বলি, চেলসি, আমি চেলসির একটা জিনিস নিয়ে ক্রিটিসিজম করবো, এটা হলো তাদের প্লেয়ার সাইনিং। আপনি প্রত্যেকটা পজিশনে 2টা থেকে 3টা করে প্লেয়ার নিয়ে আসেন, আপনি এদিক থেকে প্লেয়ার আনেন, এদিক থেকে প্লেয়ার আনেন, স্ট্যাটস দেখে ওই এনবিএল এর মতো স্ট্যাটস দেখে প্লেয়ার আনেন। এরকম করলে চলবে না, কারণ এনবিএল এর আর ফুটবল, প্রিমিয়ার লিগ ফুটবল, দুটো কিন্তু আলাদা জিনিস। এখানে স্ট্যাটস এর থেকেও আপনার প্লেয়ার পারফরমেন্স গুলো দেখতে হবে। হ্যাঁ, মানতেছি চেলসির প্লেয়ারদের ইয়াং এ অ্যাডাপ্ট করতে টাইম লাগবে, একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে, বাট তারপর আপনার আলটিমেটলি একটা রেজাল্ট যাবে। কারণ চেলসির মতো একটা বড় ক্লাবে আপনার যখন প্লেয়াররা আসতেছে বা ম্যানেজমেন্ট যখন এগুলো প্লেয়ারদের উপর ভরসা রেখে মাঠে নামাইতেছে, আপনার কিন্তু রেজাল্ট চাইবে। কারণ ম্যানচেস্টার সিটি এসে তারা খারাপ খেলছে বলবো না, বাট যদি স্কোর লাইনটা ড্র 1-1 হইতে পারতো বা 1-0 হইতে পারতো তাহলে ভালো হতো, বাট 2-0 রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। আর যদি আমি আরো একটা নিয়ে কথা বলি, আমার কালকে একটা জিনিস দেখলাম, পালমারের পজিশনটা, ওইটা আমার কাছে একটু কিরকম জানি খটকা লাগছে বা হাটকা লাগছে, আপনারা যেটাই বলেন। কারণ পালমার গত সিজনে 22 গোল না 23 গোল করছে প্রিমিয়ার লিগের মধ্যে। চেলসির হাইয়েস্ট গোল স্কোরার ছিল, টপ 3তেও মনে হয়েছিল মোস্ট প্রবাবলি, যদি আমি ভুল না করি। বাট কালকে তার মানে কি বলবো, পজিশন ছিল টোটালি অফ সেন্স যেটাকে বলে, সে রাইট সাইডে খেলছে। এটা তার পারফেক্ট না, তার আইদার হলো আমার মতে তার বেস্ট পজিশন হবে হলো নাম্বার 10। এখন এটা চেলসি ম্যানেজমেন্ট বুঝবে, চেলসির কোচ আছে, তারা যারা আছে আরো বেটার বুঝবে। সো এ পর্যন্তই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।